নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মহাপ্রয়াণ। তাহলে শুরু করি গল্পটা। গল্পের নাম মহাপ্রয়াণ। ঘটনাটি খুবই শোকাবহ, তাতে সন্দেহ নেই। রায়বাহাদুর কৃষ্ণকালী বসুর বড় ছেলে মণি হঠাৎ দিন পাঁচেকের বাত জ্বরে মারা গেল। ছেলের মতো ছেলে মণি, দেখতে তো খুবই সুপুরুষ। এই মাত্র বছর 2 আগে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রথম স্থান পেয়ে পাশ করে মোটা মাইনের সরকারি চাকরিতে ঢুকেছে। এমন ছেলে, অথচ একটু অহংকার নেই। তাকে নিয়ে তার বাপ মায়ের অহংকারের অবধি ছিল না। কিন্তু মণি নিজে সকলের সঙ্গে সহজে মিশত। তার মুখের মিষ্টি হাসি যে একবার দেখেছে আর কখনো ভুলবে না। মণির নিজের বিশেষ বিদ্যা ছাড়াও পড়াশুনো ছিল সব দিকেই। সেজন্য অধ্যাপক থেকে শুরু করে অনেক বিশিষ্ট লোকই তাকে সমীহ করতেন। পাড়ার ছেলেদের কাছে তো সে দেবতা। সব ব্যাপারেই ওকে তারা দলপতি করে কাজ করত। ও ছিল তাদের পাণ্ডা। মণিদাকে নিয়ে তাদের গর্বের শেষ ছিল না। আর এত রকম প্রতিষ্ঠানও মণি গড়েছিল, এত খাটতেও পারত। ওর মা প্রায় লোকের কাছে বলতেন, একটা তো মোটে মাথা, এতগুলো কথা মণি মনে রাখে কি করে তাই ভাবি। শুধু ঘরের কোণে বসে পড়াশুনোই করেনি, খেলাধুলো ব্যায়ামেও সে কম যেত না কারুর চেয়ে। সেজন্য তার দেহটিও ছিল সুন্দর, লোকের ঈর্ষা করার মতো। সেই মণির এমন অকস্মাৎ মৃত্যু হবে তা কে ভেবেছিল, তাও বাত জ্বরে। কথাটা অবিশ্বাস্য। বড় বড় ডাক্তার ডাকবারও অবসর পাওয়া গেল না। শোকের প্রথম বিহ্বলতা কাটলে রায়বাহাদুর বারবার সেই কথা বলেই কাঁদতে লাগলেন। ওরা আমাকে বলল না কেন যে রোগটা এত সিরিয়াস? আমি বিধান রায়কে ডাকতে পারতুম। ডেনহ্যাম হোয়াইট আমার পার্সোনাল ফ্রেন্ড, তাকে টেলিগ্রাম করতুম যে এয়ারে এসে দেখে যেত দার্জিলিং থেকে। আমি বড় হোমিওপ্যাথও কাউকে ডাকতে পারতুম। আমার আবার ডাক্তারের অভাব। আমার নাম শুনলে যাকে ডাকা হতো সেই আসতো। এ যে আমি কিছুতেই বুঝতে পারলুম না। হায় হায়, ছেলেটাকে বেঘরে হারালুম। এ আমার কি হলো? আমায় কেবল ওরা বুঝালো যে ও কিছু নয়, সেরে যাবে। রায়বাহাদুরের ভাই চুনিবাবুও বলতে লাগলেন, হয়তো বাছা বাঁচত না, পরমায়ু ছিল না, যেতই। তবে এতটা আফসোস তো থাকতো না। বোম্বের সমস্ত বড় বড় ডাক্তার আমার ফ্রেন্ড। আমি সব কজনকে এনে হাজির করতে পারতুম। এ তোমরা কি করলে দাদা? সত্যি চুনিবাবু বোম্বের মস্ত বড় ব্যবসায়ী, তার প্রতিপত্তি কত। এই ছেলেটি ছিল তাঁরও নয়নের মণি। আর রায়বাহাদুরের তো কথাই নেই। গভর্নমেন্টের অত বড় পদস্থ কর্মচারী মিনিস্টাররা পর্যন্ত তাকে খাতির করেন। সমস্ত বাংলাদেশটা বলতে গেলে ওর হাতের মুঠোয়। তাঁরই একমাত্র ছেলে মারা গেল মাত্র 2 সাধারণ এমবি ডাক্তারের হাতে। এর চেয়ে অদৃষ্টের পরিহাস আর কি হতে পারে? পাড়ার লোক বলতে লাগলো, উচিত কিরণ ডাক্তারকে জেলে দেওয়া। ওদের দফা সারা হয়ে গেল চিরদিনের মতো। একজন বললেন, কিন্তু তাতে কি আর মণি ফিরবে? মণি মারা গেল রাত 9টার সময়। কথাটা বিশ্বাস করতে এবং শোকের প্রচণ্ডতা কাটতে কাটতে রাত 12টা বাজল। এবার আসল কথাটা না পারলেই নয়। পাড়ার লোকেরা উসখুস করতে লাগল। শেষে প্রবীণ গোছের একজন এগিয়ে গিয়ে মণির বড় মামা হিতেনবাবুকে ধরলেন। হিতেনবাবু, শোক যতই হোক, এধারেও কর্তব্যের ত্রুটি হতে দেওয়া তো চলতে পারে না। যদিও অনুমতি করেন তো।
মাথায় হাত দিয়ে একপাশে বজ্রাহতের মতো বসেছিলেন হিতেনবাবু। বিহ্বল দৃষ্টিতে তাকালেন মুখ তুলে। বলছি, তাহলে এবার উদ্যোগ আয়োজন তো করতে হয়। হিতেনবাবু অসহায়ভাবে ভগ্নিপতির মুখের দিকে চেয়ে ডাকলেন, কেষ্ট। কান্নায় ভাঙা গলায় রায়বাহাদুর বললেন, কি বলছো হিতু? এঁরা বলছিলেন। হ্যাঁ, এঁরা কি বলছিলেন? আচ্ছন্নভাবে প্রশ্ন করেন রায়বাহাদুর। এঁরা বলছিলেন যে এবার তাহলে, মানে যদি এদিকেও তো প্রস্তুত হতে হয়। না না, আকুলভাবে যেন আর্তনাদ করে ওঠেন রায়বাহাদুর। ওরে বাপরে, এই অন্ধকার রাত্রে বাবাকে আমার কোথায় পাঠাবো? না না হিতু, মণি আমার ভয় পাবে যে। সকাল হোক। তারপর একটু কান্নার বেগ কমলে আবার বললেন, তাছাড়া খোকা ছিল এ পাড়ার রাজা, আনক্রাউন্ড কিং। রাজার যোগ্য সমারোহে ওকে পাঠাতে হবে ভাই। অগত্যা সবাই চুপ করে গেলেন। স্খলিত ভগ্নকণ্ঠে রায়বাহাদুর ডাকলেন, মন্মথ, ওরে কে আছিস রে? ররুদ্যমান 2-3টি চাকর এসে দাঁড়ালো নিঃশব্দে। দাদাবাবুকে তারা ভালোবাসত। ওরে এসেছিস? মন্মথ, আমার সিগারেটের কৌটোটা দেখ তো, আর দেশলাইটা। মন্মথ সিগারেটের কৌটোটা এনে হাতে দিতে রায়বাহাদুর অদ্ভুত একটা হাসি হাসলেন, পাগলের মতো। কাঁদছিস তোরা? কাঁদ কাঁদ, দেখ যদি তোদের কান্নায় তোদের দাদাবাবু ফেরে আবার। নিষ্ঠুর সে, বাপ মায়ের কান্নায় তার মন ভিজল না। ওহো বাপরে। সিগারেট ধরাতে হাত কাঁপে থরথর করে, তবু সিগারেট ধরিয়েই একটু যেন সুস্থ হলেন রায়বাহাদুর। কাকে যেন কৌটো আর দেশলাইটা দিয়ে ইঙ্গিত করলেন হিতেনবাবুর কাছে দিতে। রাত্রে নিয়ে যাওয়া হবে না শুনে একে একে পাড়ার লোকেরা অনেকেই বাড়ি চলে গেল। 2-1জন যারা রায়বাহাদুরের একটু বেশি অনুগত, তারা এদিক ওদিক মুড়িসুড়ি দিয়ে বসল। কেউ লাইব্রেরিতে, কেউ বারান্দায়, 2-1জন মৃতের ঘরের পাশের ঘরটায়, যে যেখানে পারলে আশ্রয় নিলে। আত্মীয়রাও অনেকে এসে পড়েছেন। মেয়েরা এই দুঃসহ শোকের মধ্যেই ছেলে মেয়েদের ঘুম পাড়াতে বাধ্য হয়েছেন। তবে শোবার জায়গা দেওয়া যায়নি, যেখানে সেখানে পড়ে আছে। ক্রমশ আরও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কান্নার শব্দ স্তিমিত হয়ে এলো। শুধু মনির মায়ের একটানা গোঙানির মতো শব্দ শোনা যেতে লাগল। মনির বউ অজ্ঞান হয়ে পড়েছিল। তার জ্ঞান ফিরেছে বটে, কিন্তু সে কাঁদেনি, স্তম্ভিত হয়ে চেয়ে বসে আছে। সবে বেচারির 1 বছর বিয়ে হয়েছে, তাই অন্তঃসত্ত্বা। একে একে ঘুমিয়েও পড়ল 2-1জন করে। সিঁড়ির মুখে কোণের রেলিংটাতে ঠেস দিয়ে বসেছিলেন হিতেনবাবু। অসহ শোকের ক্লান্তির মধ্যে একটু ঢুলুনি শুরু হয়েছে তাঁর। মধ্যে মধ্যে চমকে তন্দ্রা ভেঙে গিয়ে কথাটা যখনই মনে পড়ছে দীর্ঘশ্বাস ফেলছেন। ওরে বাপরে। শুধু ঘুম নেই রায়বাহাদুরের, কত কি কথা মনে পড়ছে তাঁর। ছোট বড় কত কি স্মৃতি। শৈশব থেকে এতকাল পর্যন্ত মনির বড় হওয়ার দীর্ঘ ইতিহাস। তার পক্ষে ঘুমোনো সম্ভব নয়। মনির মায়ের গোঙানি থেমে এসেছে। শুধু ওরই মধ্যে একবার নতুন করে কেঁদে উঠছেন ফুঁপিয়ে ফুঁপিয়ে। তারই শব্দে ঘরের অন্য আত্মীয়দের তন্দ্রার আচ্ছন্নতা কেটে গিয়ে সম্বিত ফিরে আসছে। তারা সশব্দে একবার করে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। পাশের ঘরে কার নাক ডাকার শব্দ শুরু হলো।
চুনিবাবু বোধ হয়। কেঁদে কেঁদে শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। বলতে গেলে মৃতের ঘরেই নাক ডাকার শব্দটা অনেকেরই অশোভন লাগল, কিন্তু পরস্পরের মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত সকলে চুপ করে গেল। কারণ কে ওকে গিয়ে ডাকবে, কী বা বলবে? প্রত্যেকেই আশা করতে লাগল অপর কেউ গিয়ে কর্তব্যটা সমাধা করবে। ফলে কারুর দ্বারাই হয়ে উঠল না। চুনিবাবুর ঘুম গাঢ়তর হয়ে উঠল। শেষ রাত্রে আবার 2-1 করে পাড়ার লোক এসে জড়ো হলো। দূরস্থিত আত্মীয়রাও আসতে লাগলেন এক এক করে। আবার নতুন করে কান্নার রোল উঠল। নিয়ে যাবার সময় আসন্ন বুঝে মা আছাড়ি পিছাড়ি করতে লাগলেন। বৌমার ফিট শুরু হলো মুহুর্মুহু। চুনিবাবু গাঢ় নিদ্রা থেকে উঠে এসে সামনেই প্রথম দেখলেন ওর এক ভাগ্নি জামাইকে। অকস্মাৎ তার গলাটা জড়িয়ে হু হু করে কেঁদে উঠলেন। এ তোরা কি করলি ভাই সুরেন? তোরা থাকতে বাবা আমার বেঘরে মারা গেল। সুরেন মুখখানাকে যথেষ্ট করুণ করবার চেষ্টা করে বিমর্ষভাবে দাঁড়িয়ে রইল। এ সময় চোখে জলটা আসা উচিত ছিল কিনা, অন্তত তার কাছে কেউ আশা করে কিনা ঠিক বুঝতে না পেরে মনে মনে একটু সংকুচিত হয়ে রইল। পুরানো ঠাকুর বৃন্দাবন বড়লোকের বাড়ি দীর্ঘদিন আছে। ইতপূর্বে আরও বড়লোকের বাড়ি নাকি ছিল সে। একটা বিজলি উনুন জেলে জল চড়িয়ে দিলে। শশীঝি অবাক হয়ে প্রশ্ন করলে, এই সাত সকালে গরম জল কি হবে ঠাকুরদা? ছেলে মেয়েদের তো এখনো ঘুমই ভাঙেনি। ঠাকুর গম্ভীর মুখে শুধু জবাব দিলে, চা হবে চা। চা? শশী অবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। চা তৈরি হলেই মনমতো একটা বড় ট্রেতে করে 8-10টা ধূমায়িত কাপ সাজিয়ে সামনে এনে ধরলে। চা। সবাই বিস্মিত হলো। বোধহয় একটু অপ্রতিভ। চা খাওয়া কি উচিত হবে এ সময়ে, এই মুহূর্তে? এই প্রশ্নটাই জাগে সকলের মনে। কিন্তু সেটা তখন এত প্রয়োজন, এত লোভনীয় যে কেউই একেবারে অস্বীকার করতে পারলে না। সকলেই ইঙ্গিতে দেখিয়ে দিতে লাগলো অপরকে, ওকে আগে দাও। অর্থাৎ 2-4 জন আগে নিক, নইলে চা খাওয়া এ সময় শোভন হবে কি না ঠিক বোঝা যাচ্ছে না। কেউই কিন্তু এ কথা বলে না যে আমি খাবো না। প্রত্যেকেরই ওই কথাটা উজ্জ্ব রইল, আগে ওর হোক, তারপর আমাকে দিও। মনমতো বহুদিনের খানসামা। সে বার 3-4 ঘুরে আর কাউকেই ট্রে থেকে কাপ তুলে নিতে বলল না। নিজেই এক এক কাপ প্রত্যেকের সামনে বসিয়ে দিয়ে চলে গেল। কেউই প্রতিবাদ করল না, শুধু অপেক্ষা করতে লাগলো একজন আগে তুলে নিলেই নেওয়াটা সহজ ও শোভন হয়। প্রথমে নিলেন চুনিবাবু, তারপর হিতুবাবু, তারপর সকলেই। পাড়ার বৃদ্ধ দ্বিজুবাবু একবার যেন অস্ফুট কণ্ঠে বললেন, এখনো অবশ্য ছুঁত লাগেনি। তাছাড়া পানকে বোধহয় দোষ নেই। তিনিও তুলে নিলেন চায়ের কাপ। রায়বাহাদুর নিজেও। চায়ের পর্ব শেষ হতে হতে রোদ উঠে গেল। রায়বাহাদুরের আশ্রিত মামাতো ভাই অজিত ইতিমধ্যে এক কাণ্ড করে বসেছে। সরকার মশাইয়ের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে কখন বাইরে গিয়েছিল, এখন 1 রিকশা করে সাধারণ একটা দড়ির খাটে আইনে হাজির। রায়বাহাদুর তখন একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে বসেছিলেন একটা ইজি চেয়ারে সোজা হয়ে। খাটিয়া রাখার শব্দে চোখ খুলে দেখেই যেন জ্বলে উঠলেন। এ কি? এ কে আনলে? অজিত, দূর হয়ে যাও এখনই, এই মুহূর্তে যাও, বেরিয়ে যাও বলছি। আহা কেষ্ট, অত অধীর হইও না, ছি। সামনে এগিয়ে এলেন হিতুবাবু। অজিত, তোমার বুদ্ধির দোষেই চিরকাল তুমি এরকম বকুনি খাও।
খেটেও মরো, অথচ কারুর কাছে তোমার আদর নেই, শুধু এই জন্যে। এই খাটিয়া তুমি এনেছো মনির জন্য? রায়বাহাদুর সুরেনের দিকে ফিরে বললেন, বাবা সুরেন, যাও তো, একটু ভালো বোম্বাই খাট। বাবা আমার রে। কথা শেষ করতে পারলেন না রায়বাহাদুর, আবার উচ্ছ্বসিত হয়ে কেঁদে উঠলেন। সুরেন তৎক্ষণাৎ বললে, হ্যাঁ, এই যে মামাবাবু, দোকান খুলুক, এই তো সবে 7টা। তারপর একটুখানি মাথা চুলকে হিতুবাবু বললে, আচ্ছা, তার চেয়ে যে খাটখানাতে মনি বিয়ের আগে শুতো, মানে এখন যেটা ওই ঘরে আছে, ওইটেই। হিতুবাবু একটু যেন বিপন্ন হয়ে মুখ তুলে রায়বাহাদুরের দিকে তাকালেন। রায়বাহাদুর ঈষৎ ইতস্তত করে বললেন, ওটা আসল বার্মাটিকের খাট, অর্ডার দিয়ে করানো। তাছাড়া খুলে বার করা সেও তো একটা হাঙ্গামা। চুনিবাবু তাড়াতাড়ি বলে উঠলেন, তাছাড়া ও তো ভারী হবে, 2-4 জনে নিতে পারবে না। তার জন্যে কিছু ক্ষতি নেই, আমার মনিকে নিয়ে যাবার লোকের অভাব হবে না। কিন্তু বাধা দিয়ে বলে ওঠেন রায়বাহাদুর, এতকাল মনি শুয়েছে ও খাটে, ওটাতে তার কত স্পর্শ লেগে আছে। না হিতু, ও খাট প্রাণে ধরে দিতে পারবো না। তাছাড়া বৌমাই বা কি মনে করবেন? সুরেন, তুমি অন্য খাট আনিয়ে নাও। খাট পৌঁছবার পর বুক ফাটা কান্না এবং আকুলতার মধ্যে অতি কষ্টে দেহ বার করে এনে বাইরে শোয়ানো হলো। ওরে, কে আছিস? মনিকে আমার সাজিয়ে দে তোরা। হ্যাঁ মামাবাবু, সে ব্যবস্থা হয়েছে। সুরেনের স্ত্রী রত্না তাড়াতাড়ি চন্দনের বাটি হাতে এগিয়ে এলো। একটা লবঙ্গ দিয়ে সযত্নে সে চন্দন পরিয়ে দিলে মনির কপালে। তারপর একটা নতুন দেশি ধুতি পরিয়ে দামি শাল দিয়ে ঢেকে দেওয়া হলো বুক থেকে পা পর্যন্ত। এইবার ফুল। এরাও ফুল এনেছিলেন যথেষ্ট, কিন্তু তার বোধ করি প্রয়োজন ছিল না। পাড়ার বহু বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিল মনি। কোনোটার সেক্রেটারি, কোনোটার ভাইস প্রেসিডেন্ট। তারা সকলেই ফুল কিনে এনেছে। এ বাজারে ফুল শেষ হতে কেউ ছুটেছে নিউ মার্কেটে, কেউ বা বউ বাজারে। প্রথমেই এলেন পাড়ার শিশু মিলনীর ছেলেমেয়েদের নিয়ে মিসেস চৌধুরী। অকস্মাৎ শোকার্ত বাড়ির আবহাওয়াকে চমকে দিয়ে বাইরে থেকে আওয়াজ হলো, অ্যাবাউট টার্ন ফর্ম 2। ঠিক আছে, মালতী তুমি এগিয়ে এসো। রেবা, মালতীর জায়গায় যাও। নাও মার্চ স্লো। মনে থাকে জানো, অত্যন্ত করুণ তোমাদের কর্তব্য আজ। কেউ কথা কইবে না, কেউ অন্য কোনো দিকে চাইবে না। 2 করে এগিয়ে যাও। মার্চ করে এলো মেয়েরা। উঠান ভরে দালান শুদ্ধ লাইন দিয়ে দাঁড়ালো। মুখ তাদের পাথরের মতো ভাবলেশীন, কেউ কোনো দিকে চাইছে না। সত্যি বাহাদুরি আছে মিসেস চৌধুরীর। ওইটুকু ছেলেমেয়েদের তিনি মিলিটারি ড্রিলের লৌহ স্বভাব দিতে পেরেছেন। প্রথম 2 মেয়ের হাতে ছিল 2টি রিদ। তারা ইঙ্গিত পেয়ে এগিয়ে এসে মৃতদেহের ওপর সযত্নে ও সসম্ভ্রমে সে 2টি রেখে দিল। তারপর মিসেস চৌধুরী মৃতদেহের দিকে মুখ করে দাঁড়িয়ে চোখ বুজে প্রার্থনা শুরু করলেন। হে ঈশ্বর, অত্যন্ত অসময়ে তুমি আমাদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠাতা সহসভাপতিকে কেড়ে নিলে। জানি না এতে তোমার কি উদ্দেশ্য সিদ্ধ হলো। নিশ্চয়ই কোনো মঙ্গলের জন্যই এ কাজ করেছ। তাই আজ আমরা বৃথা শোক করব না। শুধু তোমার কাছে প্রার্থনা করি যেন তাঁর আত্মা শান্তি পায়, তাঁর শোক সন্তপ্ত পরিবার সান্ত্বনা লাভ করতে পারে। ওর সঙ্গে সঙ্গে মেয়েরা অস্ফুট কণ্ঠে সেই প্রার্থনা আউড়ে গেল। তারপর মিসেস চৌধুরীর ইঙ্গিতে ওরা আবার অ্যাবাউট টার্ন নিয়ে মাঝ করে বেরিয়ে গেল। মিসেস চৌধুরী নিজে আরেকটু রইলেন।
এবার তিনি একটা সাদা রুমাল বুকের কাছ থেকে বার করে 2 চোখের কোণ অত্যন্ত সন্তর্পণে স্পর্শ করলেন। রায়বাহাদুর অভিভূত ক্লান্ত কণ্ঠে একবার ও হো হো বলে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ রে, কেউ মধুবাবুকে খবর দিয়েছে? তিনি না আমাদের আবার দোষারোপ করেন। মধুবাবু এক বিখ্যাত দৈনিকের স্টাফ রিপোর্টার। চুনিবাবু তাড়াতাড়ি উত্তর দিলেন, হ্যাঁ দাদা, আমি সব ফোন করে দিয়েছি। এপিআইকেও একটা ফোন করে দিয়েছি, যদি ওরা কোনো রিপোর্টার পাঠাতে চায়। রায়বাহাদুর বললেন, এ পাড়ায় কালান্তরের কে একজন রিপোর্টার আছেন না? তিনি বাড়ি নেই, বড় মুশকিল হয়ে পড়েছে। 2 বার লোক পাঠিয়েছি। থাক থাক, অত ব্যস্ত আবার কি আছে? আমাদের শুধু কর্তব্য পালন করা। বরং ভালো বোঝো, একটা চিঠি লিখে কাউকে পাঠিয়ে দাও, বাড়িতে এলেই যাতে চিঠিটা পায়। আচ্ছা দাদা, এখনই পাঠাচ্ছি। ইতিমধ্যে মৃতদেহকে নিয়ে সামান্য একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। পাড়ার RWSCর ছেলেরা কোথা থেকে কয়েকটি বড় পদ্ম ফুল এনেছিল। সেগুলি ওর মাথার বালিশের উপর দিয়ে মাথা ঘিরে 2 কাঁধ পর্যন্ত সযত্নে সাজিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে ফুটন্ত পদ্মের মাঝখানে সেরা পদ্মটি নিমিলিত হয়ে রয়েছে। এ ঘটনা কিছুক্ষণ পূর্বের। এখন মনির সম্বন্ধীরা 2টি উৎকৃষ্ট রজনীগন্ধার গড়ে মালা এনেছে। তারা চায় মাথার ওপর দিয়ে মালাটা বুক পর্যন্ত লম্বা করে দিতে, সব ফুলের ওপর। ছেলেরা বলছে, দেখুন, পদ্ম ফুলগুলোর ভালো এফেক্ট হয়েছে। ওর ওপর দিয়ে মালা 2টো দিলে সব ফুল ঢেকে যাবে। তার চেয়ে 2টো মালা বুকের ওপর পাশাপাশি মেলে সাজিয়ে দিন। বড় সম্বন্ধী বঙ্কিম একটু উষ্ণভাবেই বললে, তাই কখনো সম্ভব? মালা মাথার ওপর দিয়ে ঘুরিয়ে না দিলে মালা দেওয়ার কোনো মানেই হয় না। তাছাড়া দেখুন, ও আমাদের ভগ্নিপতি। আমাদের এই মালা দেওয়ার একটা বিশেষ সিগনিফিক্যান্স রয়েছে যে। উনি আপনাদের আত্মীয় হতে পারেন, কিন্তু উনি ছিলেন আমাদের প্রতিষ্ঠানের প্রাণ। আমরা ছিলাম ওর দিন রাতের সহচর। আমাদের দাবি কারুর চেয়ে কম এ আমরা মানব না। একটি ছেলে বলে উঠল। এগিয়ে এলেন মিসেস চৌধুরী। তিনি মধুর করুণ কণ্ঠে বললেন, দেখুন, ছেলেরা কিন্তু ঠিকই বলেছে। পদ্মফুলের একটা বিশেষ এফেক্ট হয়েছে, সেটা নষ্ট করা কি ঠিক হবে? তার চেয়ে মাথার ওপর দিয়ে যদি দিতেই চান, তো বরং মালা দিয়ে তার ওপর পদ্মফুলগুলো আবার রিঅ্যারেঞ্জ করতে হয়। না না, তাহলে মালা দেওয়াও যা, না দেওয়াও থা। আচ্ছা, আমরা মালা খুলে গলার দুপাশ দিয়ে গুঁজে দিচ্ছি, যাতে মনে হয় গলায় পরা আছে। খুশি হয়ে মিসেস চৌধুরী বললেন, তাই করুন। হ্যাঁ, পদ্ম, হৃদ এগুলোর এফেক্ট আলাদা কি না? দেখুন, কাইগুলি মালা দেওয়া হলে আর একটা কাজ যদি করেন, ওই হৃদ 2টো চাপা পড়ে গেছে, যদি তুলে আবার পায়ের কাছে সাজিয়ে দেন। হ্যাঁ, ওই ঠিক হয়েছে। হৃদই এখানে বিশেষ উপযোগী কি না, ওটার। রায়বাহাদুর ব্যস্ত হয়ে পড়েছেন। কই, মধুবাবু তো এলেন না। সুরেন বাবা, এমনি জনা 2 ফটোগ্রাফার ডেকে আনো। আমাদের কর্তব্য তো করতে হবে। গোটা কত ব্লক করিয়ে কাগজে কাগজে, এরপর না আমাদের কেউ দোষে। সুরেন বললে, এখানে অনেকেরই ক্যামেরা রয়েছে মামাবাবু, সাজানো কমপ্লিট হলেই ওরা ছবি নেবে। তা হোক, সে ওরা নিতে চান নিন, কিন্তু প্রফেশনাল 2-1 জন আনা দরকার। যদি এদের ছবি শেষ অবধি না ওঠে, 1000 হোক, এমেচার তো, উই কান্ট টেক দ্য রিস্ক। প্রফেশনাল ফটোগ্রাফার এলেন, আরও অনেকে ছবি নিলেন। ইতিমধ্যে মধুবাবু এসে হাজির। সকলে সসম্ভ্রমে সম্বর্ধনা করে নিয়ে এলেন তাকে। চুনিবাবু তাকে দেখেই, মধু ভাই, কি দেখতে এলি আর, সব শেষ যে ভাই, বলে কেঁদে উঠলেন। তারপর একটু সামলে নিয়ে বললেন, তোমার ফটোগ্রাফার আনোনি?
একটু ইতস্তত করে মধুবাবু চুপি চুপি বললেন, না, আজকাল ওরা ফটোগ্রাফার যেখানে সেখানে পাঠাতে চায় না দাদা, কাগজে স্পেস কম। চুনিবাবু রেগে আগুন হয়ে বললেন, এটা যেখানে সেখানে হলো? জানো, অন্তত 7টা প্রতিষ্ঠানেরও এক্সিকিউটিভ বডির মেম্বার ছিল। ঠিক আছে দাদা, ছবি তো উঠেছে, আমি সে ব্যবস্থা করে দেব। একজন ফটোগ্রাফার বললেন, চুনিবাবু, যদি কিছু মনে না করেন, বৌমাকে একবার এনে পায়ের কাছে বসিয়ে দিলে। কে একজন বলে উঠলেন, আহ, ছি ছি, তাঁকে কেন আবার এমন নাটকীয়ভাবে টানাটানি করো? বেচারা একে কাতর। না না, তাতে কি হয়েছে, তিনি তো আসবেনই। ঠিক বলেছেন আপনি। শেষ ফটোগ্রাফ দুজনে। ওরে ও রত্না! চুনিবাবু ব্যস্ত হয়ে ভেতরে চলে গেলেন। বৌমাকে কোনো মতে ধরে এনে বসানো হলো। সে বেচারি কিন্তু এসে মৃতদেহ দেখেই আছড়ে পড়ল। মনির দুপায়ের মধ্যে মুখ গুঁজে যেন একটা অব্যক্ত যন্ত্রণায় গুমড়ে উঠতে লাগল। ফটোগ্রাফার অপেক্ষা করতে লাগলেন। কই, ছবি নিলেন না? এখন মানে এভাবে তো ছবি হয় না, একটু সামলে নিন। মুখ তুলে না বসলে এফেক্টটা ভালো হবে না যে। উনি মুখ ঢেকে থাকলে আর কি হলো? রায়বাহাদুর নিজেই এগিয়ে এলেন। ও মা, মা গো, একবার তোর মুখখানি তোলতো মা, ওদের কাজটা ওরা করুক। মা রে! বিউহালের মতো সে বেচারি মুখ তুললে। হিতুবাবু কাকে যেন ডেকে বললেন, রত্নাকে বল ওর মুখখানা একটু মনির মুখের দিকে ফিরিয়ে দিক, যেন একদৃষ্টে ও মনির মুখের দিকে চেয়ে আছে। বুঝতে পারলে না? ছবি তোলার ঠিক পূর্ব মুহূর্তে বঙ্কিম ছুটে এসে বোনের মুখের ওপর থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিলে। আহা, সরালেন কেন? এফেক্টটা তো ওতে ভালোই হচ্ছিল। মধুবাবু বললেন, হুম, সেরকম এলোমেলো এখনও আছে। ওটা যা সরিয়ে দিলুম, ওতে একেবারে মুখ ঢেকে যাচ্ছিল যে। ছবি তোলার পর মহাযাত্রার পালা। আর এক প্রস্থ কান্না ও আকুলতা। এরই মধ্যে এক বৃদ্ধ এসে বললেন, একটু প্রার্থনা করো হিতুবাবু, ইচ্ছে হচ্ছে একটু করি। হ্যাঁ হ্যাঁ, বেশ তো। সে ভদ্রলোক ব্রাহ্ম। তিনি নিজের মতো প্রার্থনা শুরু করলেন, কিন্তু 2-1 লাইন বলবার পরই দেখা গেল তিনি ঠিক প্রার্থনা করছেন না, ছোটোখাটো বক্তৃতা দিচ্ছেন। তার মধ্যে মণি তাকে কীরকম ভালোবাসত এবং মান্য করত সেই কথাই বেশি। রায়বাহাদুর হিতুবাবুকে ডেকে বললেন, আমাদের মহামহোপাধ্যায়কে ডেকে আনবে নাকি? একটু স্বস্তিবাচন করতেন। ঠিক, এখনই যাচ্ছি। মহামহোপাধ্যায় এলেন কিছু বিলম্বে। তাঁর স্বস্তিবাচন শেষ হতে হতে বেলা 11টা বাজল। হিতুবাবু বললেন, এই পাড়াটা একটু ঘুরিয়ে নিয়ে যাবে তো? রায়বাহাদুর বললেন, হ্যাঁ, আর যদি সম্ভব হয় তো ত্রিকোণ পার্কের দিক দিয়ে ঘুরে। ওরা সবাই তো ভালোবাসত ওকে। ছেলেরা একটু মুখ চাওয়াচাই করে একজন বললে, তার আর দরকার কি হবে জ্যাঠামশাই? 2 পাড়া তো ভেঙে পড়েছে, সবাই তো উপস্থিত। তা বটে, যা তোমরা ভালো বোঝো বাবা। বঙ্কিম এগিয়ে এসে চুপি চুপি চুনিবাবুকে বললে, হাতে হীরের আংটিটা রইল কিন্তু কাকাবাবু, মেনে করাটা না হয় থাক। তারপরই যেন একটু অপ্রতিভভাবে ম্লান হেসে বললে, এখনও এসব চিন্তা করতে হচ্ছে, এইটেই সবচেয়ে দুঃখের কথা। কিন্তু এসব তো এখন শিখুর পেটে যেটা আছে তার, নাবালকের জিনিসের জন্যে জবাবদিহি তো করতে হবে আমাদের। চুনিবাবু শেষের কথাটায় একটু ভ্রুকুঞ্চিত করে বললেন, দেখো, তোমরা তো যাচ্ছ, শ্মশানে গিয়ে খুলে নিও না হয়।
এখানে ওসব করতে গেলে বিশ্রী দেখাবে না? তা তো বটেই, না তাই বলছিলুম, কর্তব্যের ত্রুটি হলে তো চলবে না। ততক্ষণে মৃতদেহ গলিতে বেরিয়েছে। মিসেস চৌধুরী শোভাযাত্রা ঠিক করে সাজিয়ে দিচ্ছেন। আগে পাড়ার ব্যান্ড পার্টি যাবে, তারপর ওর শিশু মিলনীর ছেলেমেয়েরা। তারা এতক্ষণ ঠায় রোদে দাঁড়িয়েছিল সার বেঁধে, সুতরাং ওদের দাবি অগ্রগণ্য। তারপর RWSCর দল, তারপর মৃতদেহ, তারপর অন্যান্য ক্লাব, সব শেষে আত্মীয়রা এবং তারও পিছনে কীর্তনের দল। সেই ব্যবস্থাই হলো। শোভাযাত্রার ব্যাকপাইপের সুর এবং কীর্তনের ধ্বনি ক্রমশ মিলিয়ে গেল দূর থেকে দূরান্তরে। বাড়ির কান্নার আওয়াজও স্তিমিত হয়ে এলো একটু একটু করে। শুধু মার একটা একটানা গোঙানি এবং শিখরিণীর অব্যক্ত অস্ফুট একটা কাতর শব্দ শোনা যেতে লাগলো শোকাহত বাড়িটার ক্লান্ত নিস্তব্ধতা ভেদ করে অনেকক্ষণ পর্যন্ত। এতক্ষণ শুনলে গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মহাপ্রয়াণ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।